নমস্কার, আমি শুভম। কথা ও কাহিনী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার আমি চলে এসেছি একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। নতুন বিষয় কিনা সেটা ঠিক নয়, বরং এটা এই সময় দাঁড়িয়ে অনেক বেশি আলোচিত বিষয় বলা যেতে পারে। আজকের দিনে সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রিবেলা ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা সব থেকে এই বিষয়টাকে নিয়েই আলোচনা করি এবং বিভিন্ন জায়গাতে আলোচনা করছি। তো সেই আলোচনার যে বিষয় বা সাবজেক্ট সেটা হচ্ছে 46-এর দাঙ্গা। কলকাতা শহরে যে দাঙ্গা হয়েছিল 46-এ এবং পরবর্তী সময় 1946 সালে যে দাঙ্গা হয়েছিল এবং পরবর্তী সময় যেটা নোয়াখালীতে ছড়িয়েছিল এবং বিহারে ছড়িয়েছিল এবং সারা ভারতবর্ষে একটা প্রভাব পড়েছিল এবং সেটা ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে সব থেকে বিষয় বেশি আলোচিত। কারণ সেই দাঙ্গার পরই কিন্তু দাঙ্গাকে কেন্দ্র করেই কিন্তু ভারত পাকিস্তান দুটো আলাদা রাষ্ট্রের সৃষ্টি হয়েছে আমাদের সংবিধান অনুযায়ী বা ব্রিটিশ মদতে বলতে পারে। সেটাই আমাদের আলোচনার বিষয় আছে। সাম্প্রদায়িক দাঙ্গা কেন হলো 46-এ? আমার আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে, আমি আগেও প্রথম ভিডিওতেই বলেছিলাম, এই কেন বিষয়টাকে ইতিহাসে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কেন হলো? দেখুন, 1946-এর যে দাঙ্গা হয়েছিল তাকে যদি আমরা আলোচনা করি বা বিচার বিশ্লেষণ করি, সেটা কিন্তু ওই শুধু 1946, 45, 44, 43 বা 40-এর দশকের রাজনীতিকে দিয়ে যদি আমি বিচার বিশ্লেষণ করি তাহলে সম্পূর্ণ একটা ভুল ইতিহাস পর্যালোচনা হবে। এর প্রকৃত কারণ লুকিয়ে আছে অনেক গভীরে। সেই গভীরতাটায় আমাদের ঢুকতে হবে এবং আমরা একটা স্টেপ যখন আলোচনা করব তখন আমরা বুঝতে পারবো যে কেন এই সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল। সব থেকে প্রথম প্রশ্ন, সাম্প্রদায়িক দাঙ্গা হয় কেন? কখনো ভেবেছেন দাঙ্গা হয় কেন? দুটো জাতির মধ্যে বা দুটো ধর্মের মানুষের মধ্যে যখন দাঙ্গা হয় তখন তো সেটাকে আমরা সাম্প্রদায়িক রূপ দিয়ে থাকি। এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও হিন্দু এবং মুসলমান দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে 46-এর দাঙ্গা হয়েছিল এবং যে দাঙ্গার রূপ বিরাট আকার নিয়েছিল। আমরা এই দাঙ্গার প্রেক্ষাপটকে 3টে পর্যায়ে আলোচনা করব, কারণ একটি পর্যায়ে বা একটি ভিডিওর মাধ্যমে এটা আলোচনা করা কখনোই সম্ভব নয়। তাই প্রথমে কেন হয়েছিল 46-এর দাঙ্গা এটা আমরা আলোচনা করব। পরবর্তীকালে ভিডিওতে 46-এর দাঙ্গার ঘটনা বহুলতা আলোচনা করব, কি তার মারাত্মক রূপ, সেটা তো ভয়ঙ্কর একটি রূপ, যে 16ই আগস্ট থেকে 16, 17, 18, 19শে আগস্ট বা পরবর্তীকালে আরও কিছুদিন চলেছিল। তো সেই দাঙ্গার যে রূপটা সেটা ভয়ঙ্কর। তো সেটা একটা ভিডিওতে আলোচনা করব এবং এই দাঙ্গার পর যে দেশভাগ, যেটা সব থেকে বেশি মর্মাহত এবং মর্মান্তিক ঘটনা, সেই দেশভাগকে নিয়ে আলোচনা করব। তো আজ আমাদের প্রথমই টপিক, দাঙ্গা কেন হয়েছিল। ব্রিটিশ সরকার 1872 সালে একটি সেন্সাস রিপোর্ট বার করেছিল। সেখানে দেখছে বাংলাতে, তৎকালীন যে বাংলা, সেখানে হিন্দু এবং মুসলমানের সংখ্যা সমান আকারে, 50-50% আকারে সংখ্যা। কিন্তু হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা পার্থক্য ছিল। সেই সময় মুসলমান সম্প্রদায়ের যে সমস্ত যারা মানুষ ছিল তারা বেশিরভাগই অশিক্ষার আড়ালে ছিল। হিন্দু সম্প্রদায়ের মানুষও অশিক্ষার আড়ালে তখনও, কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে হিন্দু পুনর্জাগরণ কিন্তু তখন হয়ে গেছে। হিন্দু ধর্মের বেশিরভাগ মানুষ কিন্তু আস্তে আস্তে আধুনিকতাকে গ্রহণ করছে এবং করার পর্যায়ে শুরু করে দিয়েছে। কারণ আমরা দেখবো তার কিছুদিন বাদেই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হবে, বা জাতীয় কংগ্রেস, যেহেতু যদিও আমি বিশ্বাস করি জাতীয় কংগ্রেস হিন্দু এবং মুসলমান দুই সম্প্রদায়ের মানুষের সমন্বয় রক্ষার্থেই তৈরি হয়েছিল, কিন্তু তারও একটা পরবর্তীকালে তার ভাবনার প্রেক্ষাপট আছে, তো সেটা আলোচনার পরের বিষয়। তো 1872 সালে যে সেন্সাস বেরোলো সেখানে দেখা গেল যে বেশিরভাগ যা জমিদার তারা হচ্ছে হিন্দু জমিদার এবং তার জমিদারের আন্ডারে যারা কর্মরত যে সমস্ত কৃষক বা তারা হচ্ছে মুসলমান। মুসলমানদের সেই সময়, মুসলমান সম্প্রদায়ের বেশিরভাগ মানুষের সেই সময় পেশাই ছিল হচ্ছে এই
কৃষিকাজ, তারপর হচ্ছে মানে যে সমস্ত মানে কৃষিকাজ করা বা পশুপালন করা বা কি বলবো যে শ্রমিক শ্রেণী মানুষ, এই সমস্ত মানুষের মধ্যে কিন্তু মুসলমানরা বেশিরভাগ আবদ্ধ ছিল এবং তারা ধর্ম নিয়ে একেবারে জর্জরিত ছিল, মানে ধর্মকে কেন্দ্র করেই তাদের জীবন শুরু এবং শেষ ছিল। তো এর ফলে মুসলমান সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ এই সময় যারা জমিদারদের থেকে, হিন্দু জমিদারদের থেকে কাজ করত এবং সেখান থেকে তারা বিভিন্ন ক্ষেত্রে ঋণ নিত, ধার হিসেবে তাদের নিত এবং সেই ঋণের পরিমাণ ছিল, সুদের পরিমাণ ছিল 24%, কখনো কখনো সেটা 100% হয়ে যেত। এবং দেখা গেছে যে এই ঋণ শোধ করতে না পেরে যাদের জমি জমা যা আছে সব সেই জমিদারের কাছে চলে গেছিল, হিন্দু জমিদারের কাছে চলে গেছিল। তো মুসলমান সম্প্রদায় মোটামুটি সেই সময় থেকে বুঝতে শুরু করেছিল যে তাদের জীবনের মানে হিন্দু জমিদার বা হিন্দুদের সাথে মুসলমানদের একটা বিস্তর পার্থক্য তারা এটা বুঝতে শুরু করেছিল। এবার ঘটনা হচ্ছে এই বুঝতে পারাটা অনেক আস্তে 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 বৃদ্ধি পাচ্ছিল। তো যখন এটার এই টোপটাকে পরবর্তীকালে খুব সুন্দরভাবে ব্যবহার করেছিল লর্ড কার্জন। লর্ড কার্জন যখন বাংলায় ক্ষমতায় এলো, সে তখন অনুভব করলো যে বাঙালির ভারতবর্ষের স্বাধীনতার মূল মানে স্বাধীনতার যে মূল উৎস বা সশস্ত্র সংগ্রামের যে মূল উৎস সেটা কিন্তু এই বাঙালিরা। তো এই বাঙালিদের কি করে ভাঙতে হবে সে দুর্বলতার জায়গাটাকে দেখলো। সে দেখলো এখানকার সব থেকে স্ট্রং পয়েন্ট হচ্ছে ইউনিটি, হিন্দু মুসলমান একসাথে কাজ করছে। তো এই লর্ড কার্জন এই হিন্দু মুসলমানের এই ইউনিটির জায়গাটাকে আঘাত করার চেষ্টা করলো, কারণ সে জানলো যদি ভারতবর্ষে যদি ব্রিটিশ সাম্রাজ্যের অস্তিত্ব আগামী দিনে যদি ভবিষ্যৎ যদি ভালো হতে যায় তাহলে এই হিন্দু মুসলিমকে ভেঙে ভারতবর্ষে বাঙালির যে সশস্ত্র আন্দোলন বা বাঙালির যে স্পৃহা সেটাকে ভাঙতে হবে। সেই জন্য সে ডিভাইড অ্যান্ড রুলস নীতি নিয়ে এলো, যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সে মুসলিমদের ক্ষেত্রে, মুসলিম সম্প্রদায়ের মানুষদের ক্ষেত্রে লর্ড কার্জন বা সেই সময় ব্রিটিশরা বোঝানোর চেষ্টা করলো কি যে মুসলমান সম্প্রদায় আর হিন্দু সম্প্রদায় কখনো এক হতে পারে না, কারণ বরং পুরনো মুসলমান সাম্রাজ্যের কথা তাদেরকে মাথার মধ্যে ঢুকিয়ে দিল এবং হিন্দু বিরোধিতার কথা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। যার ফলে কি হলো, তার ফলে মুসলমান সম্প্রদায়ের মধ্যে হিন্দুদের প্রতি একটা বিদ্বেষ তৈরি হতে শুরু করলো এবং যে কংগ্রেস, জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে বলা হলো যে ওটা হিন্দুদের একটি দল, হিন্দু দল। সেক্ষেত্রে সলিমুল্লাহ যে 1905-এ যার সাথে ঢাকার নবাব সলিমুল্লাহর সাথে লর্ড কার্জনের যে আলোচনা, দীর্ঘ আলোচনা, সেটা নিয়ে একটা ইতিহাস আছে, আলোচনা আছে এবং তার প্রেক্ষাপটকে ভিত্তি করেই কিন্তু মুসলিম লীগ গঠন করা হলো, যে মুসলিম লীগের পরবর্তীকালে আমরা কার্যকারিতা দেখব এবং 46-এর সাম্প্রদায়িক দাঙ্গাতে এই মুসলিম লীগ কিন্তু আপনারা সবাই জানেন সব থেকে বীভৎস এবং নারকীয় ঘটনা ঘটিয়েছে। এর পরবর্তীকালে 5-2005 সালে আমরা সবাই জানি বঙ্গভঙ্গ হলো, কিন্তু সেই বঙ্গভঙ্গ বেশি স্থায়ী হলো না। তার একটাই কারণ হলো সেই সময় হিন্দু মুসলিম বিদ্বেষ কিন্তু চরম আকার নিতে পারেনি, কারণ সবে তো শুরু করলো দ্বন্দ্বটা, আগে মানে বিদ্বেষটা তো শুরু হলো, যদিও তার আগে বিদ্বেষ আছে, আগেরও প্রেক্ষাপট আছে, কিন্তু 1905-এর থেকে প্রেক্ষাপটকে কেন্দ্র করে বা এই 5-এর ঘটনাকে কেন্দ্র করে ব্রিটিশরা কিন্তু বেশি দিন টানতে পারলো না এই বঙ্গ বিভাগকে, কিন্তু এরা একটা গোড়ায় একটা মানে বিষ ঢেলে দিয়ে গেল। এই বিষটাই পরবর্তী দিনে রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। 1911-তে তো বঙ্গভঙ্গ কেটে গেল, কিন্তু 1911-তে বঙ্গভঙ্গ কেটে গেলেও 1910-এ সাম্প্রদায়িক দাঙ্গা কলকাতাতে একটা ঘটলো। যে সাম্প্রদায়িক দাঙ্গা কি? যে সাম্প্রদায়িক দাঙ্গা হলো হিন্দুদের সাথে মুসলিমদের, হিন্দুরা মধ্যবিত্ত হিন্দু সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের যারা কোচম্যান বা গারোয়ান বা এই সমস্ত সম্প্রদায় যারা নিচু সম্প্রদায় যারা মানুষ, তাদেরকে বাড়ি ভাড়া দিচ্ছে না। এই বাড়ি ভাড়া কেন না, তারা মুসলমান, এই কারণে বাড়ি ভাড়া দিচ্ছে না। এই মুসলমান সম্প্রদায়কে বাড়ি ভাড়া না দেওয়ার পরিপ্রেক্ষিতে এই ধরনের মানুষদের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লেগে গেল, যদিও সেটা খুব একটা প্রভাব ফেলতে পারলো না, কিন্তু তার পরবর্তী প্রভাবটা সাম্প্রদায়িক দাঙ্গায় পড়লো 1918 সালে। 1918, 1926 এবং পরবর্তীকালে এই দুটো যে সাম্প্রদায়িক দাঙ্গা কলকাতাতে হয়েছিল, সেই 1918 এবং 1926-এর সাম্প্রদায়িক দাঙ্গা কিন্তু 1946-এর সাম্প্রদায়িক দাঙ্গার একটা মানে অতীতের বীজ বপন করার কাজ করেছিল। এই 1918 সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটটা আমাদের তার আগে জানতে হবে।
1918 সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপট হচ্ছে ভয়ঙ্কর। যদি আমি বলি ভয়ঙ্কর, তার কারণ হচ্ছে কলকাতায় তখন মারোয়ারি সম্প্রদায়, মানে হিন্দুদের মধ্যে যারা মারোয়ারি, গুজরাটি, যারা বিহারি বা এই ধরনের যারা হিন্দু সম্প্রদায়, তাদের অবাঙালি হিন্দু যাদের, তাদের প্রভাব প্রতিপত্তি ক্রমশ বেড়ে উঠছে। তো এই প্রভাব প্রতিপত্তি যখন ক্রমশ বেড়ে উঠছে, তো তারা দেখছে, তারা ওই মুসলমান সম্প্রদায় যারা নিচু সম্প্রদায় যারা কাজ করে, খুব ওই গাড়োয়ান বলুন বা কৃষক বলুন বা বিভিন্ন লেবার বা শ্রমিক সম্প্রদায় বলুন, বা যারা এই ধরনের পর্যায়ে যারা কাজ করে, তাদেরকে মানুষ হিসেবে মানে মনে করার তারা গুরুত্বই মনে করতো না। এই মারোয়ারিরা 1918 তখন প্রথম বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে, এবং প্রথম বিশ্বযুদ্ধের পর নিত্য প্রয়োজনীয় জিনিসের একটা আকাশ পাতাল দাম বেড়েছে। তো এই মারোয়ারি সম্প্রদায় কি করেছিল, মারোয়ারি সম্প্রদায় এটাকে কেন্দ্র করে একটা ব্যবসা শুরু করেছিল। তারা জিনিসপত্রে, যেহেতু তারা কলকাতা শহরে তখন ব্যবসায়িক একটা প্রতিষ্ঠান বা ব্যবসায়িক হিসেবে বড় হিসেবে প্রতিষ্ঠা গড়ে উঠেছে, তারা হিন্দু ব্যবসায়ী হিসেবে। তারা সেই সময় এই মারোয়ারি সম্প্রদায় তারা কি করলো, তারা জিনিসপত্রের যেগুলো দাম হচ্ছে বা যেসব জিনিসপত্রকে তারা পুঁজিবাদীদের সাথে ব্যবহার করা শুরু করলো, এবং জিনিসের দাম চড়া করে দিল। মানে যে জিনিস আমাদের নিত্য প্রয়োজনীয় যেগুলো জিনিস আছে সেগুলোকে স্টকে রেখে বরং মাল নেই বলে যেটা হয় আর কি, যেটা আপনার 43-43 দুর্ভিক্ষের সময় হয়েছিল, সেই জিনিসটা একই করলো। এতে কি হলো, এতে মুসলমান সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা মানে মনোবৃত্তি বাজে গড়ে উঠলো, তাদের মধ্যে ক্ষোভ তৈরি হলো। এবং শুধু মুসলমান সম্প্রদায় না, যারা হিন্দু মধ্যবিত্ত সম্প্রদায়, তাদের মধ্যেও কিন্তু এই ক্ষোভটা উঠেছিল যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। 1918 যখন দুর্গাপুজোতে হিন্দু মধ্যবিত্তরা সেই পরিমাণ জিনিসপত্র কিনতে পারছে না, বা বাড়ির লোককে জামা কাপড় দিতে পারছে না আকাশ ছোঁয়া দামের জন্য, ঠিক তেমন মুসলমানরাও তার ঈদের সময় তাদের বাচ্চাদের দিতে পারছে না। তো এই ঘটনাটাকে তৈরি করে একটা মুসলমান সম্প্রদায়ের মধ্যে একটা বিদ্বেষ বা একটা ক্ষোভ তৈরি হলো। তারা মারোয়ারি সম্প্রদায়ের ইয়েতে, এবং সবথেকে বড় কথা যেটা গুরুত্বপূর্ণ হলো যে কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, সেই সময় তারা কলকাতার বেশ কয়েকটি মুসলিম বস্তি এরিয়াতে উচ্ছেদ শুরু করলো, এবং কাদের জন্য, এবং সেখানে হিন্দু কিছু প্রভাবশালী যারা ব্যবসায়ী, সেই সময় যুগল কিশোর বিড়লা সমতুল্য এই ধরনের যারা ব্যবসায়ী, তাদের নেতৃত্বে এরা উচ্ছেদ শুরু করলো। এবং এই হিন্দু মারোয়ারি ব্যবসায়ীরা কিছু তারা লাভবান হওয়ার জন্য সরকারকে কিছু পরিমাণ দিয়ে, নামমাত্র টাকা দিয়ে এগুলো কিনে নিল নিজেদের প্রপার্টি হিসেবে। এতে মুসলমানরা প্রচণ্ড পরিমাণে ক্ষোভ প্রকাশ হলো, এবং শহরে 1918 মারোয়ারিদের কাছে তারা আক্রমণ করলো, দাঙ্গা শুরু করলো, তার দোকানপাট লুট করলো। ঠিক আছে, মানে এই দাঙ্গার ফলে মুসলমানের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, এটাও ঠিক। কিন্তু এই দাঙ্গার যে প্রভাব ছিল, সেখানে অনেক মারোয়ারি সম্প্রদায়ের ফলে চলে গেছিলো তো বড় বাজারের মার্কেট ছেড়ে, তারা নিজেদের দেশে ফিরে গেছিলো, রাজস্থানে ফিরে গেছিলো। তার একটাই কারণ হচ্ছে, এরা এই দাঙ্গাটাকে নিতে পারিনি, কারণ প্রচুর পরিমাণে আক্রান্ত হয়েছিল, তো নিতে পারিনি। এর ফলে বড়বাজার স্টক এক্সচেঞ্জ, আমাদের যে কলকাতা স্টক এক্সচেঞ্জ সেটাও ভেঙে পড়েছিল। এর প্রভাব কাটিয়ে উঠতে সময় লেগেছিল। 1926-এর দাঙ্গাটাও ঠিক এরকম একই প্রেক্ষাপটের উপর, কিন্তু 26-এর দাঙ্গা যেটা, 26-এর দাঙ্গায় কিন্তু বাঙালি মুসলিম যারা, তারা কিন্তু সরাসরিভাবে হিন্দুদের সাথে আক্রান্ত হয়ে গেছিল। মানে এই সময় 18 থেকে 26-এর মধ্যে হিন্দু মুসলিম যে সম্প্রদায়গত বিভাজন, সেই সম্প্রদায়গত বিভাজন কিন্তু চরম পর্যায়ে চলে গেছিল। মানে সেটা মুসলিমদের পক্ষে উলেমা সম্প্রদায় হোক বা মৌলভী সম্প্রদায় হোক, এরাও যেমন বোঝাতে পেরেছিল যে হিন্দুরা তোমাদের ভাই নয়, বা হিন্দুরা আমাদের সমগোত্রীয় নয়, বা আমাদের সাথে জীবনযাত্রা আলাদা, ঠিক তেমন হিন্দুদের ক্ষেত্রেও যারা হিন্দু সম্প্রদায় যারা আছে, তারাও হিন্দু জনগণকে বোঝাতে সক্ষম হয়েছিল যে মুসলমানরা আমাদের সমগোত্রীয় নয় বা আমাদের নয় বলে। এই সময়কে কিন্তু মারাত্মক দাঙ্গা আকার ধারণ করেছিল। এবং 1926-এর দাঙ্গায় যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে 1926-এর দাঙ্গায় সেই সময় কলকাতার মেয়র ছিলেন, পরবর্তীকালে যিনি 46-এর দাঙ্গার গুরুত্বপূর্ণ রূপকার, সেই সোহরাবর্দী কলকাতার তখন মেয়র ছিলেন। সে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি মানে সেই সময় গুরুত্বপূর্ণ কার্যক্রম ঘটিয়েছিল। সেই সময় মিনা পেশোয়ারি নামে, মানে যে ওর বিখ্যাত ডানহাত ছিল সেই সময়, মানে মাফিয়া, তাকে
সে সময় অস্ত্র সাপ্লাই করতো মুসলিম এরিয়াগুলোতে, এবং সে দাঙ্গায় প্রত্যক্ষ রূপ নিয়েছিল, এবং সোহরাওয়ার্দীর একটা গুরুত্বপূর্ণ রূপ হয়ে উঠেছিল সেই সময় দাঙ্গার পরিপ্রেক্ষিতে। ছাব্বিশের দাঙ্গার সূচনাকাল বা সময় প্রেক্ষাপট যদি ধরি, সেটা ওই সময়টাকে কেন্দ্র করে, ওই যখন আর্য সমাজের মিছিল বেরিয়েছিল সেই সময় একটি মসজিদের পাশ দিয়ে যখন যাচ্ছিল, ঠিক তখনই কিন্তু সেখানে ওই গান বাজনাকে আর্য সমাজে বাজছিল, সেই কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়ের লোকেরা মসজিদ থেকে বেরিয়ে আসে, এবং সেখান থেকেই ওরা দাঙ্গা শুরু হয়। এবং এই দাঙ্গা এত সর্বাত্মক আকার ধারণ করেছিল, প্রায় 4 মাস চলেছিল, প্রায় 2রা এপ্রিল থেকে প্রায় 18ই জুলাই পর্যন্ত, সম্ভবত যতটুকু মনে পড়ছে, প্রায় 4 মাস ব্যাপী এই দাঙ্গা ছিল। দাঙ্গায় প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল, বহু মানুষ মারা গেছিল, বহু মানুষ আক্রান্ত হয়েছিল, এবং এই দাঙ্গার ফলে সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা পুরো একেবারে ধ্বংস হয়ে গেছিল। এবং এই দাঙ্গার মধ্যেই কিন্তু পরবর্তী দিনে দাঙ্গার প্রেক্ষাপট লুকিয়েছিল। এরপর 1926-এর এই যে বিভাজন, এই যে রাজনৈতিক বিভাজন, এই 26-এর রাজনৈতিক বিভাজনের মধ্যেই কিন্তু পরবর্তী দিনের প্রেক্ষাপট লুকিয়ে আছে। কিন্তু ততদিনও পাকিস্তান রাষ্ট্রের আলাদা যে রাষ্ট্র, পাকিস্তান রাষ্ট্র, সেই রাষ্ট্র গঠনের কথা কিন্তু কোথাও বলা হয়নি। এই রাষ্ট্র গঠনের কথা প্রথম বলা হয় 1931-32 এরম একটা সমতুল্য সময়, যেখানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র, 4 জন ছাত্র, তারা প্রথম শুরু করেছিল রহমত আলী চৌধুরীর নেতৃত্বে। তারা প্রথম পাকিস্তান রাষ্ট্রের উদ্ভাবন করেছিল, এবং ব্রিটিশ ভাইসরয়কে তারা চিঠি পাঠিয়েছিল যে আমরা আলাদা রাষ্ট্র চাই। কারণ ততদিনে মুসলিমরা বুঝে গেছে, ততদিন মুসলিম সমাজের মধ্যে একটা চিন্তাভাবনা গড়ে উঠেছে যে ভারতবর্ষে হিন্দু এবং মুসলিম একসাথে থাকা সম্ভব না, কারণ মুসলিমরা সম্পূর্ণ আলাদা, তো তার পরিপ্রেক্ষিতে একটা আলাদা রাষ্ট্র তাদের দিতে হবে। এবং সেক্ষেত্রে আফগানিস্তান, বালুচিস্তানকেও তারা অন্তর্ভুক্ত করেছিল এই পাকিস্তান রাষ্ট্রের মধ্যে, উত্তর পশ্চিম সীমান্ত সহ। তো এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে বা তখনও পর্যন্ত কিন্তু যতদূর সম্ভব 1931-32 এই সময়কার আলী জিন্নাহ কিন্তু তখনও পর্যন্ত ভারতবর্ষে থেকেই ভারতবর্ষে থাকারই প্রেক্ষাপটের বিশ্বাসী ছিল। কিন্তু পরবর্তীকালে সেই আলী জিন্নাহ একদম 360 ডিগ্রি ঘুরে যায়, এবং সে রাজনীতির ইতিহাসে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়ে সে পাকিস্তান রাষ্ট্রের একদম অন্যতম দাবিদার এবং কর্ণধার হয়ে ওঠে বলা যায়। তাই তো এটা একটা আলাদা বিষয়। আলী জিন্নাহর যদি আমরা চরিত্রকে বিষয় বিশ্লেষণ করি, তাহলে দেখব এটা একটা তার ট্রান্সফরমেশন, একটা মানুষ কিভাবে ট্রান্সফর্ম হতে পারে। একটা মানুষ যে ধর্মীয় প্রেক্ষাপটে বিশ্বাসী নয়, সেই পরবর্তীকালে ধর্মীয় প্রেক্ষাপটের উপর বেস করে নিজেকে পরিবর্তন করে দাঙ্গা করিয়ে মানুষ মেরে একটা রাষ্ট্রের জন্ম হবে, তো হওয়ার অন্যতম পরিপন্থী হয়ে উঠবে। তো এটা কিভাবে হয় সেটা তার চরিত্র অ্যানালিসিস করলেই বোঝা যায়। সেটা পরবর্তী আমাদের একটা কোনো যদি ভিডিও হয়, তো সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই আলোচনা করব, সেটা আলোচনার বিষয় হয়ে উঠবে তখন। তো এটা হচ্ছে মেন কথা। এবং 1935 সালে যখন ভারত শাসন আইন হয়, সেখানে বেশ কিছু নতুন নিয়ম আসে, এবং প্রাদেশিক শক্তিগুলোর নির্বাচনের ব্যবস্থা করা হয়। 1937 সালে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে আমরা দেখছি যে এই নির্বাচন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। 37-এর নির্বাচনে ফজলুল হকের নেতৃত্বে কৃষক প্রজা পার্টি ক্ষমতা এলো বাংলা প্রদেশে, এবং সেখানে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য কংগ্রেস সেই সময় সাপোর্ট করা উচিত দরকার ছিল, কিন্তু করলো না। তো সেক্ষেত্রে মুসলিম লীগ সাপোর্ট করলো, যেটা ফজলুল হক চায়নি। এবং পরবর্তীকালে মুসলিম লীগের সেই সাপোর্টটাই বুমেরাং হয়ে গেল। কি বুমেরাং হয়ে গেল? কংগ্রেস এটা ভুল ছিল যে মুসলিম লীগ পরবর্তীকালে বাংলা প্রদেশে এই ক্ষমতা দখল করে একচ্ছত্র অধিকার করলো, এবং সাম্প্রদায়িকতার বীজ বলা যেতে পারে আরও ভালোভাবে বপন করলো, যেটা ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে এটা খুব খারাপ দিককে ইন্ডিকেট করলো এর ফলে। এবং ফজলুল হক পরবর্তীকালে সব থেকে বেশি এফেক্টেড হয়েছিল বলা যেতে পারে, তো কারণ তারা তখন কিছু করার ছিল না, তো কিছু করার নেই। 1940-এর লাহোর কংগ্রেস হচ্ছে যেখানে প্রথম আনুষ্ঠানিকভাবে মুসলিম লীগ পাকিস্তান রাষ্ট্রের উদ্ভাবনের কথা বলছে। এবং এই 1940-এর রাজনীতির পর এক্ষেত্রে ব্রিটিশদের একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। ব্রিটিশরা খুব ভালো করে জানতো যে ভারতবর্ষে 1940-এর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, তারপর থেকে ব্রিটিশরা বুঝতে শুরু করে দিয়েছে যে আমাদের পক্ষে আর থাকা সম্ভব না বেশি দিন, আমরা চলে যাব। কিন্তু যাওয়ার আগে ওরা ওই যে লর্ড কার্জনের যে নীতি ডিভাইড অ্যান্ড রুল, ওরা ওই যে বীজটা একটু 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 করে হিন্দু মুসলিম করে বপন করে দিয়ে গেছে, সেইটাই 40-এর মধ্যে মারাত্মক আকার ধারণ করে নিয়েছে। এই 40-এর রাজনীতিতে যখন মারাত্মক আকার ধারণ করে নিচ্ছে মানুষের মনের মধ্যে, তখন ব্রিটিশ সরকার জানে আমরা চলে গেলেও এই বিষ যাবে না, এই বিষ মানুষকে তিলে তিলে মারবে, এখনো মারছে, যেটাই বাস্তব করছে।
তো তার ফলে কি হলো, 40-এর রাজনীতিতে, 40-এর পরবর্তীকালে বা 40-এর দশকের যে রাজনীতিতে একের পর এক গণবিদ্রোহ হচ্ছে, যেমন ভারত ছাড়ো আন্দোলন থেকে শুরু করে আমরা দেখব 43-এ দুর্ভিক্ষ হচ্ছে, তেভাগা আন্দোলন হচ্ছে, 46-এ নৌবিদ্রোহ হচ্ছে। এদিকে যদি আমরা দেখি নেতাজির নেতৃত্বে একটা বাইরে থেকে আন্দোলন, বাইরে থেকে চাপ সৃষ্টি করা চলছে, এবং তাকে 46-এ যখন আইএনএর সোলজারদের যখন শাস্তি দেওয়া হচ্ছে, তাকে কেন্দ্র করে একটা ধর্মঘট চলছে। এই যে পুরো যে ব্যাপারগুলো ঘটছে, এই পুরো ব্যাপারগুলো থেকে ব্রিটিশ সরকার দিক নির্দেশ করার জন্য বা দিকটা ঘুরিয়ে দেওয়ার জন্য সাম্প্রদায়িক ইস্যু তৈরি করলো হিন্দু মুসলিমকে কেন্দ্র করে। কারণ ততদিনে শুরু হয়ে গেছে অলরেডি, কারণ পাকিস্তান চাইছে, এই মুসলিম লীগ চাইছে পাকিস্তান রাষ্ট্র তৈরি হবে, পাকিস্তান আলাদা স্টেট তৈরি হবে, এর দাবিদার সব কিছু মানে হয়েই ছাড়বে এরকম চাইছে। অন্যদিকে কংগ্রেস চাইছে যে দেশ এক থাকুক, দেশ যাতে না ভাঙে, তার চিন্তাভাবনা চলছে। অন্যদিকে ক্রিপস মিশন 42-এ ভারতে আসছে, কীভাবে স্বাধীনতা দেওয়া যাবে। পরবর্তীতে 46-এ ক্যাবিনেট মিশন আসছে। এই ক্যাবিনেট মিশন আসার পর যখন দেখছে যে মুসলিম লীগ যখন দেখছে যে না, আমাদের পক্ষে কোনোভাবেই ক্যাবিনেট মিশনের প্রস্তাবগুলো কোনোভাবে মানা সম্ভব হচ্ছে না, এবং সেখানে আলাদা করে পাকিস্তান রাষ্ট্রের কথা কোথাও বলা থাকছে না, তখন মুসলিম লীগ দেখছে আর সম্ভব নয়, এবার আমাদের যেতে হবে ডিরেক্ট অ্যাকশানে। এই ডিরেক্ট অ্যাকশন, প্রত্যক্ষ সংগ্রাম দিবস, এটাই তো বলা ছিল, তাই তো? এটাই তো 1946-এর 29শে জুলাই, খুব ইম্পর্ট্যান্ট একটা দিন। এই 29শে জুলাই যে মিটিং হয়েছিল, যে ধর্মঘট ডাকা হয়েছিল, সেই ধর্মঘট মারাত্মক আকার ধারণ করেছিল, এবং এই ধর্মঘটে প্রত্যক্ষ সংগ্রামের কথা বলা হয়েছিল। এবং মুসলিম জিন্না যে বক্তব্য দিয়েছিল, বলে আমাদের হাতে এবার অস্ত্র তুলে নিতে হবে। এবং এই 29শে জুলাইয়ের ভাষণ, এবং তারপর থেকে প্রায় 15 দিন যাবৎ যারা যে সমস্ত বক্তব্য হয়েছে, সেক্ষেত্রে বাংলা প্রদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিমুদ্দিন, তার বক্তব্য, সোহরাওয়ার্দী তৎকালীন প্রধানমন্ত্রী, তার বক্তব্য, এবং বিভিন্ন যে মুসলিম লীগের যারা ঘনিষ্ঠ ছিল তাদের যে বক্তব্য, সেগুলো সবটাই উস্কানিমূলক বক্তব্য একেবারে বলা যেতে পারে, একদম মোদ্দা কথা। তো সেই উস্কানিমূলক বক্তব্যে তাদের মূল বক্তব্য ছিল, যেভাবেই হোক না কেন ওই দিনটা হিন্দু নিধন প্রক্রিয়া চলবে, এবং শুধু হিন্দু নিধন নয়, আমরা এখানে একটা ভুল করি, এইখানেই সাম্প্রদায়িক বিভাজন তৈরি হয়। মানে আমি যদি এটা শুধু বলি তাহলে সাম্প্রদায়িক বিভাজন তৈরি হবে। ওদের বক্তব্য ছিল যে হিন্দুদের ধ্বংস যেমন করতে হবে, তেমন জাতীয়তাবাদী যারা মুসলমান তাদেরকেও ধ্বংস করতে হবে। তো সেইটাই শুরু হয়েছিল। মানে তারা কিন্তু শুধুমাত্র হিন্দুদের মারেনি, জাতীয়তাবাদী মুসলমানদেরও ক্ষতি করেছিল। বহু মুসলমান আছে যাদেরকে ক্ষতি করা ছিল। মানে এক্ষেত্রে ব্রিটিশরা কিভাবে সাহায্য করেছিল তার একটা তথ্য পাওয়া যায়। এখানে দেখানো হচ্ছে যে মানে ব্রিটিশরা একটা মদত কীভাবে দিচ্ছে, সব জানতো তারা আগে থেকে, চেষ্টা করলে অনেক কিছু করা যেত, কিন্তু করেননি, কারণ তারা চাইতো এটা হোক। ব্রিটিশ সেনাবাহিনীর একজন বিখ্যাত সেই সময়ের যে কর্মরত একজন আধিকারিক ব্যক্তি, অধ্যাপক ডব্লিউ মোহাম্মদ, সেই সময় ভবানীপুর চত্বরে থাকতো। তাকে ব্রিটিশ সরকার দাঙ্গা হওয়ার 15 দিন আগে চৌরঙ্গি এরিয়ায়, মানে যেটা ইংরেজ পাড়া নামে পরিচিত, সেই এরিয়াতে সরিয়ে এনেছিল, ইংরেজ এরিয়ার মধ্যে। তখন ডব্লিউ মোহাম্মদ জিজ্ঞাসা করছে, ডব্লিউ মাহমুদ সম্ভবত এই নামটা, লোক বলছে যে কেন আমাকে এখানে আনা হলো কেন? বলে, আপনাকে তো আমরা ব্রিটিশ সরকারের পদাধিকারী ব্যক্তিকে তো আমরা চোখের সামনে মরছে দেখতে পারি না, যে আপনাকে সরিয়ে আনা হলো। মানে এই ছোট্ট একটা ঘটনা থেকে বোঝা যায় যে কীভাবে তারা মদত দিয়ে গেছে এই সাম্প্রদায়িক দাঙ্গাকে। নেহেরুর সেই সব কিছু জানে, সেই প্রেক্ষাপটে তার ভাবা উচিত, মানে ভাবিনি যে বাঙালি দাঙ্গা বা কলকাতার দাঙ্গা এত বড় আকার নিতে পারে। তো এটা চলছে। কমিউনিস্টদের ব্যাপারটা, কমিউনিস্টদের সেই সময় ভাবনাটা দ্বিচারিতার একটা প্রশ্ন আছে। তো বিভিন্ন অধ্যাপক, বিভিন্ন যারা গবেষক, তারা ওই দ্বিচারিতাকে দেখিয়েছে। পরবর্তীকালে এই কমিউনিস্টদের ভূমিকা নিয়ে অন্য একটি ভিডিওতে আমি আলোচনা করব, তো সেটা নিয়ে। তো এই প্রেক্ষাপটকে কেন্দ্র করেই কিন্তু 29শে এবং সর্বোপরি 16ই আগস্ট, যে 16ই আগস্টের যে সকালবেলা যেখানে সোহরাওয়ার্দী বা মুসলিম লীগের যে মিটিং হচ্ছে, সেই মিটিং কিন্তু ভয়ঙ্কর আকার নিচ্ছে। 29শে জুলাইয়ের মিটিংয়ে অলরেডি বলা হয়েছিল যারা দোকানপাট খুলবেন না, দোকানপাট খোলা হবে না, 16ই আগস্টকে প্রত্যক্ষ সংগ্রামের দিবসের যে মানে দিন হিসেবে ঠিক করা হয়েছিল, তারা বলেছিল যে ওই দিন কোনো দোকানপাট খোলা হবে না, এবং সম্পূর্ণভাবে একটা হরতাল তৈরি করা হবে, এবং অলিখিতভাবে কি কি করা হবে যেগুলো হয়েছিল তারই কথা বলা হয়েছিল। মানে যে হিন্দু নিধন যজ্ঞ তৈরি হবে,
বা মানে বাড়িঘর লুটপাট করা হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বলা হয়েছিল। এবং এই বাড়িঘর লুটপাট বা মানে মানুষকে মারার যে ঘটনা শুধুমাত্র হিন্দুদের মধ্যে হয়নি। হ্যাঁ, হিন্দুদের মধ্যে বেশি আকার ধারণ করলো ঠিক কথা, কিন্তু বহু মুসলিম লীগের সদস্যরা মুসলমান বাড়িতেও আক্রমণ করেছিল, কারণ তাদের চিন্তাভাবনা এটা ছিল। এটা এই এই বিষয়গুলো আমি মানে এই বিষয়ের একটা ছাপ দেখা যাবে 26-এর যে সময় দাঙ্গা হয়েছিল, সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর তার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে বহু মুসলিমকে আশ্রয় দিয়েছিল। তার ফলে বহু হিন্দু মানে আমাদের সেই সময়কার যারা অবাঙালি হিন্দু, তারা কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনেক সমালোচনা করেছিল। মানে দুটো সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা এই ধরনের চিন্তাভাবনা আছে যে অ্যাকচুয়ালি দাঙ্গাবাজ যারা, আমি দাঙ্গাবাজদের কোনো ধর্ম হয় না, সে হিন্দু হোক মুসলিম হোক যাই হোক, দাঙ্গাবাজ মানসিকতার পরিচয় কিন্তু এই মানে এই ধরনের পরিচয় পাবে। তো এই প্রেক্ষাপটের বেশ করেই কিন্তু 46-এর দাঙ্গা তৈরি হয়েছিল। 46-এর দাঙ্গা কিন্তু একটা ম্যানমেড দাঙ্গা, সম্পূর্ণভাবে তৈরি করা দাঙ্গা, এবং এই তৈরি করার প্রেক্ষাপট অনেক আগে থেকে হয়েছিল। তো এবার এতে কেন্দ্র করে এই 16ই আগস্টের পরবর্তী থেকে কীভাবে জীবন চলেছিল বা কীভাবে প্রতিটা দিন শুরু হয়েছিল, প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, তো তার একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা বা সেটা তো আর একটা এই ভিডিও সম্ভব না বলা, সেটা পরবর্তী দিন বলবো। পরবর্তী দিন ভিডিওতে আলোচনা করব যে মুসলিম লীগ দাঙ্গা শুরু করলো, কিন্তু যে ব্যক্তিকে প্রথম তারা মারলো সে নিজে একজন মুসলিম ওই দুধওয়ালা বা ওই জাতীয় গারোয়ান বা ওই জাতীয় কিছু, যে নিজের দোকান ছিল, একটা দোকান খুলতে এসেছিল, তো তাকে বাধা দেওয়া হয়েছিল, সে দোকান খুলতে চেয়েছিল, তাকে মেরেছিল, তার নাম নূর মোহাম্মদ। তাহলে ভাবুন কিভাবে দাঙ্গা শুরু হয়েছিল। সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে এটুকুই, কেন দাঙ্গা হলো, মানে দাঙ্গা প্রেক্ষাপটটা নিয়ে আমরা আলোচনা করলাম। এই দাঙ্গাতে ব্রিটিশদের ভূমিকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, মুসলিম উলেমা সম্প্রদায় তাদের মানে কী বল, তাদের মানসিকতা, তাদের কি বলবো, তাদের একটা মানে অন্ধ কুসংস্কার, তাদের মানে বিজ্ঞানসম্মত শিক্ষার অভাব বলা যেতে পারে। ঠিক তেমনই হিন্দুদেরও একটা মানে হিন্দু জমিদার শ্রেণীর উদাসীনতা, তাদের মানে মুসলিম যারা মুসলিম প্রজা তাদের প্রতি একটা দমনপীড়ন নীতি, মারোয়াড়ি সম্প্রদায়ের দমনপীড়ন নীতি, এবং পরবর্তীকালে হিন্দু মুসলিম এই যে বিভাজন তৈরি হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে ওই বিভাজন ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এতগুলো ভূমিকার কথা আমরা আলোচনা করলাম আজকে, এবং পরবর্তীকালে দেখব যে 46-এর দাঙ্গার যে সময় দিনগুলো 16ই আগস্ট থেকে 19 আগস্ট বা 20 আগস্ট কীভাবে সেগুলো কলকাতাতে রক্তক্ষয়ী সংগ্রাম হচ্ছে। নমস্কার, সবাই ভালো থাকবেন। আর আমার এই চ্যানেলটিকে, নতুন চ্যানেল, পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আরও অনেক নতুন অজানা বিষয় যেগুলোকে আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটের ভিত্তিতে আলোচনা করতে পারব। ভালো থাকবেন।